হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এখন একটু জানান তো আপনাদের সাউন্ড ঠিক আছে কিনা? এখন একটু জানাবেন। আমি আবার নতুন করে আরেকটা সেটআপে লাইভ শুরু করেছি। এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড, ভিডিও সবকিছু ক্লিয়ার? এখন একটু জানাবেন। আমি আবার নতুন করে আরেকটা সেটআপে লাইভ শুরু করেছি। আমার মনে হয় এখন সাউন্ড আগের থেকে বেটার হওয়ার কথা। আচ্ছা, whatever। আজকে বেসিক্যালি আপনাদের আহ আমার সাথে আপনাদের লাস্ট ক্লাস এই ব্যাচে। আজকে আমি আসলে আপনাদেরকে চাকরির প্রস্তুতির জন্য আপনাদের ৪টা সাবজেক্ট, অর্থাৎ আহ ৪টা সাবজেক্ট বলতে দেখেন, বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ফুল আজকে একটা পুরো একটা ওভারভিউ দিয়ে দিব। এখন আপনাদের বাংলাদেশে আপনি সাধারণ জ্ঞান প্রস্তুতি নিয়ে আপনি আসলে কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবেন, আপনার টার্গেট জব কি, এই সবকিছু আপনাকে মাথায় রেখে কিন্তু আপনার প্রস্তুতিটা আগাতে হবে। এখন আমরা দীর্ঘ সময় ধরে আমরা একসাথে পড়াশোনা করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু আপনাদের কাছ থেকেও শিখেছি, আপনারা হয়তো আমাদের কাছ থেকে শিখেছেন। এখন আমাদের এই সাধারণ জ্ঞান প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই একটা বিষয় মাথায় রাখি যে আমাদের আসলে ৩টা প্রশ্ন আমার সবার আগে সেট করতে হবে মাথায়। আমাদের কোর্স শেষ হওয়ার পর আমরা যেহেতু চাকরির প্রস্তুতিতে ভালোভাবেই নেমেছি বা শুরু করেছি, ৩টা প্রশ্নের উত্তর আপনার কাছে থাকতে হবে। নাম্বার 1, যে আমার টার্গেট কি, আমার টার্গেট কি। নাম্বার 2 হচ্ছে আমার প্রিপারেশন লেভেল এখন কোথায় আছে। আর ৩ নাম্বার হচ্ছে আমি কোন কোন ম্যাটেরিয়াল আসলে ইউজ করব, কোন কোন ম্যাটেরিয়াল আসলে ইউজ করব, এই ৩টা বিষয়। এখন টার্গেট বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, টার্গেট বলতে আমি আসলে বোঝাচ্ছি আপনাদের আমার টার্গেট জব কি অথবা আমার টার্গেট ক্যারিয়ার কি। এখন সাধারণ জ্ঞানের গুরুত্ব আসলে চাকরির পরীক্ষাতে কোন পরীক্ষায় কেমন আমি আপনাদের একটা আইডিয়া দেই, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন আমার সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা, সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা আমরা স্টার্ট কিভাবে করতে হবে সেটা জানি, বাট আমরা এখন কি করব, আমরা রিভাইজ কিভাবে করব, আমরা রিভিশন কিভাবে দিব, বা আমরা কিভাবে কি পড়বো না পড়বো, এই টোটাল ব্যাপারটা। না, লাইট ঠিক আছে, আমি একটু মানে বিয়ে কমায় রাখছি। আচ্ছা, এখন আপনি দেখেন আমাদের এই প্রস্তুতির জন্য কিছু কিছু কাজ আমাদের করতে হবে। ধরেন আমি ধরে নিচ্ছি আমার টার্গেট হতে পারে বিসিএস প্রিলি, আমার টার্গেট হতে পারে নবম থেকে নবম থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি, আমার টার্গেট হতে পারে দুদক বা এনএসআই, দুদক বা এনএসআই এর সহকারী পরিচালক। আমার টার্গেট হতে পারে ব্যাংক। এখন আমাদের এই কোর্সটা মূলত পরিচালিত হয়েছে আপনাদের চাকরির একটা কমন প্রিপারেশন হিসেবে, এবং সেটা কিভাবে কাজে লাগবে বা কোন জায়গাগুলোতে আমাদেরকে একটু কাজ করতে হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখা দিব। এরপর আপনি যদি দেখেন বিসিএস পিলি বলেন, নন থেকে 20 গ্রেড বলেন, ব্যাংক বলতে ব্যাংকের আবার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সরকারি সরকারি ব্যাংক, সরকারি ব্যাংক। এরপর বেশ কিছু লুক্রেটিভ চাকরি আছে, যেমন ধরেন পেট্রো বাংলা, পেট্রো বাংলা, তারপর বেবজা, তারপর ধরেন বিডা বা বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি, তারপর আছে ধরেন বেজা। এই টাইপের আরো নানা ধরনের চাকরি আছে। এখন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের মনে একটা ধারণা থাকে যেখানে আসলে এক একটা সাবজেক্টের জন্য মানে এক একটা জবের জন্য আমাদের প্রিপারেশনটা অবশ্যই আলাদা, বাট সেটা কোথায় কিভাবে বা আমরা কমন প্রিপারেশনটা অ্যাকচুয়ালি আমরা যা পড়েছি সেটা আমরা কোথায় কিভাবে কাজে লাগাতে পারবো। আমি একটা একটা করে আসি।
ধরেন এই নবম থেকে 20 গ্রেডের যে চাকরিটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখেন এখানে আমার একটা খুবই লুক্রেটিভ সবার আকর্ষণ থাকে 11 থেকে 20 গ্রেডের, 11 থেকে 20 গ্রেডের। এখন এই চাকরিগুলোতে কোথাও কোথাও দেখবেন আপনার এমসিকিউ পরীক্ষা হয়, কোথাও কোথাও রিটেন পরীক্ষা হয়। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, এটা নবম গ্রেড থেকেও হয়, নবম গ্রেড থেকেও হয়, বাট সেটা কোনো ব্যাপার না। এখন এক একটা জায়গায় আমার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা আসলে এক এক রকম হয়। সেটা কিভাবে হয় বা পার্থক্যটা কোথায় হয় বা যে ডিফারেন্সটা থাকে সেটা আমরা কিভাবে পূরণ করতে পারি, পুরো বিষয়টা আমি আপনাদের কাছে বলে দেব। দেখেন প্রথমত হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান সাবজেক্টটা এই বিসিএস প্লেতে সাধারণ জ্ঞান নামে আসে না, রাইট? আমাদের আছে 4টা সাবজেক্ট, মানে 4টা ভাগে আসে। অর্থাৎ আমাদের এখানে আসে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী, যেখানে আমাদের 35 নম্বর থাকে। তারপর আমাদের আন্তর্জাতিক থাকে, তারপর আমাদের ভূগোল থাকে, আমাদের সুশাসন থাকে। অর্থাৎ মোট 4টা সাবজেক্ট হিসাবে আসে। এখন আপনি দেখেন এই 4টা সাবজেক্টের মধ্যে দুঃখিত আমি বাংলাদেশ বিষয়াবলী এটা 35টা, এটা 30 হবে, দুঃখিত 30, তারপর এখানে 20, 50, এখানে 10, আর সুশাসনে হচ্ছে 10। অর্থাৎ আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে যেখানে আমার মানে প্রিলিতে আমাদের 25তম বিসিএস এর পর থেকে কিন্তু 200 নম্বরের প্রিলি হয়, রাইট? তাহলে এই 200-র ভেতরে আমার 70 নম্বর প্রিলি, অর্থাৎ আমার সাধারণ জ্ঞান থেকে আমার 70 নম্বর হচ্ছে প্রিলির জন্য আমার কভার হয়। এই ছাড়া আপনি নবম থেকে 20 গ্রেড বলেন বা এখানে আরো অনেকগুলো চাকরি আছে, যেমন ধরেন আমি যদি বলি, আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি, যেমন ধরেন প্রাইমারি, তারপর ধরেন শিক্ষক নিবন্ধন, এরকম অনেকগুলো আছে। এখন যে কোনো চাকরির পরীক্ষাতে এখানে আমি স্পেশালি মার্ক করব ব্যাংক, এবং মানে এই ব্যাংকের কথা আমি স্পেশালি মার্ক করব। ব্যাংক ছাড়া বাকি চাকরিগুলোর প্রস্তুতিতে আপনার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা অনেকাংশে কমন। এখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বা আমার প্রস্তুতিটা আসলে আমি কিভাবে ফিনিশিং দিব বা আমি কিভাবে রিভিশন করব, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি এই মানে প্রিলি বলেন, নবম থেকে 20 গ্রেডের যা চাকরি বলেন, অথবা দুদক এনএসআই বলেন, পেট্রো বাংলা বলেন, যাই বলেন, এই 4টা সাবজেক্টের বাহিরে কিন্তু প্রশ্ন হবে না। এখন কোন কোন পরীক্ষায় দেখবেন যে সুশাসন এইখানে 10 নম্বর আসে না বা এখান থেকে প্রশ্ন কম আসে। আবার কোন কোন পরীক্ষায় ভূগোলটাকে আপনি দেখবেন এটাই বাংলাদেশ এবং আন্তর্জাতিকে আলাদা করে মানে না দিয়ে একসাথে দিয়ে দেয়। অর্থাৎ আপনার টপিক, যেমন ধরেন অনেক জায়গায় আপনি দেখবেন যে বাংলাদেশের ধরেন বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশের সীমান্ত, এটা বাংলাদেশ বিষয়গুলি তো মানে অনেকে প্রশ্ন করে থাকে, অথবা অনেক জায়গায় এটা ভূগোল, মানে বিসিএস এটা ভূগোলে আলাদাভাবে এটাকে কোশ্চেন করতে পারবেন। এই জন্য যেটা আমাকে বুঝতে হবে যে এই জায়গাটা আমার করণীয় কি। আমার করণীয় হচ্ছে প্রথমত সাধারণ জ্ঞানের জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমি আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের এই ক্লাস লেকচার গুলো আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার সিলেবাস বোঝা, সিলেবাস বোঝা। এখন এতগুলো চাকরি, তার মানে অবশ্যই সিলেবাস এক একটার এক এক রকম হবে, এটাই আমার কাছে মনে হতে পারে, বাট আসলে ব্যাপারটা এরকম না। যেমন আপনি দেখবেন চাকরি প্রিপারেশনের জন্য আপনি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বিসিএস এর জন্য যদি 32টা পড়েন, আপনি কি প্রাইমারির জন্য 35টা পড়েন, পড়া কিন্তু সেম, বাট আমার এখানে কোয়েশ্চেনে কিছু তারতম্য থাকে। এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি দেখাবো। তাহলে সিলেবাস বোঝা, সিলেবাস বুঝে পড়া, এইটা হচ্ছে আমার দ্বিতীয় প্রায়োরিটি। এরপর আমার প্রায়োরিটি হচ্ছে আমাকে অবশ্যই জব সলিউশন করতে হবে। এখন জব সলিউশনের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, জব সলিউশনের ক্ষেত্রে যদি আপনার হাতে অনেক সময় থাকে, ধরেন আপনি এখন 3rd ইয়ারে আছেন বা আপনি 4th ইয়ারে আছেন, মানে আপনার গ্রাজুয়েশন শেষ হয় নাই, এমন যদি কেউ থেকে থাকেন, তাহলে জব সলিউশনের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি কোয়েশ্চেন গুলো জাস্ট পড়বেন। অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, এটা যেটা হবে আপনি
কোন টপিক থেকে প্রশ্ন কেমন হয় এইটা একটা আইডিয়া আপনার হয়ে যাবে। জব সলিউশন যেটা আপনার ভালো লাগে আপনি নিতে পারেন, ওখানে আমি স্পেশাল কিছু রেকমেন্ডেশন করার নাই, কারণ সবগুলো বিগত বস্তু নিয়ে তৈরি। তবে জব সলিউশন থেকে আমরা বিসিএস এর বা অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় সেখান থেকে আমরা বিগত বছরের কোশ্চেন করে ফেলবো, বিগত গুলো পড়ে ফেলবো, এবং এখান থেকে আমরা সাম্প্রতিক অংশটা আমরা বাদ দিব। কারণ সাম্প্রতিক সবসময় আমার মানে যে বছর আমি পরীক্ষা দিব, যে পরীক্ষাটা দিব ওখানে লাগবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পিছনের সাম্প্রতিক আসে, বাট সেগুলা বোঝা যায় বা সেগুলা বুঝতে পারবেন। আমার সাথে তো কানেক্টেড আছেন বা আমাদের সাথে তো আপনারা যোগাযোগ থাকবেই, বা আমাদের সাথে অনলাইনে অ্যাড আছেন, ওটার ব্যবস্থা হয়ে যাবে, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। এরপরে জব সলিউশন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই তিনটা পড়ার পর আপনি যে কাজটা করবেন, আপনি নবম দশম শ্রেণীর ভূগোল বইটা কমপক্ষে এক থেকে দুইবার, কমপক্ষে এক থেকে দুইবার আপনি এটা রিডিং দিবেন। আপনি দেখবেন ওখান থেকে, যেমন আমি যদি বলি বিশেষ করে দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি এই যে নিরক্ষরেখা, অক্ষরেখা, এই জিনিসগুলো আপনারা বোঝেন না, নিরক্ষরেখা কোনটাকে বলে, মহাবৃত্ত কাকে বলে, আসলে এই নামগুলো কিন্তু সেম, যেটা নিরক্ষরেখা সেটাই ইকুয়েটর, সেটাই বিষুবরেখা। তো এই জিনিসগুলো আপনার কিন্তু বলা যায় যে যদি আপনার ভূগোল বইটা পড়া থাকে আপনার জন্য কাজে লাগবে। এখানে 99টা পড়লেই হবে, ইন্টারমিডিয়েটটা দরকার নাই। এরপর আমার যেটা করতে হবে, এরপর আপনি শুরু করবেন কিভাবে, এরপর আপনি যেটা করবেন, আপনি এইচএসসি পরিণতি ও সুশাসন, এই এইচএসসি পরিণতি ও সুশাসন, এই বইটার আপনি প্রথম পত্র, এই বইটার প্রথম পত্র আপনি কালেক্ট করবেন। এইটা হচ্ছে, যদি আমি আপনাকে যেটা বললাম, যদি আপনার হাতে সময় থাকে ভালো, অনেক সময় নিয়ে আপনি পড়তে পারতেছেন, মানে আপনি দিনে প্রায় 12-14 ঘন্টা টেবিলে থাকেন, এরকম যদি হয় তাহলে আপনার জন্য এটা করতে পারেন। যদি নাও হয়, আপনি জাস্ট অন্তত একবার হলো এটা চোখ বুলানোটা বুদ্ধিমানের কাজ হবে। এই গেল হচ্ছে আমার কমন একটা গ্রাউন্ড গেল। এরপর আপনি আসেন যে তাহলে বাকিগুলোর জন্য কি করব। এখন আপনি যদি এই ঝামেলাটা না চান, এখন আপনার পড়তে হবে আসলে অনেক কিছু। আপনার যেমন আপনার সংবিধান পড়তে হবে, বাংলাদেশের সংবিধানটা পড়ার টেবিলে কিছু বই রাখতে হয়, সেটা সংবিধান হোক, বাংলা একাডেমির বানানের নিয়ম হোক, বাংলা একাডেমির যদি কোনো অভিধান থাকে আপনাদের কাছে সংগ্রহ, এটা অবশ্যই পড়ার টেবিলে রাখবেন। তো এই জিনিসগুলো আপনার করতে হবে। আপনি যদি এই ঝামেলাটা না চান যে ভাই আমি এই ঝামেলাটা চাচ্ছি না, আমি এই ঝামেলা যাবো না, আমি আর একটু স্ট্র্যাটেজিক ভাবে পড়তে চাই, তাও আমি বলবো যে ভাই এই কাজটা আপনারা মিস দিবেন না। এখন আমি যেটা বললাম আপনাকে, যে যারা বিসিএস যাদের টার্গেট, এখানে বিসিএস যাদের টার্গেট অর্থাৎ বিসিএস এর 70 নম্বরের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য আপনারা এবছর ফাইন্ড বেসিক জিকে, যেটা ইনশাআল্লাহ আগামী মাসে আপনাদেরকে দিতে পারবো, এইখানে আপনারা সবকিছু গোছানো পাবেন, একদম সবকিছু, বাংলা থেকে শুরু করে বাংলাদেশ বিষয়াবলী, আঞ্চলিক বিষয়াবলী থেকে শুরু করে সবগুলোই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আমি কি কি বললাম, আমি বললাম তাহলে আপনি এখান থেকে জব সলিউশনটা সাইজ করবেন, আপনি সিলেবাসটা বুঝবেন, আপনি কমপক্ষে সিলেবাসটা নিয়ে আপনি 1-2 দিন স্টাডি করতে হবে। এরপরে আপনি নবম দশম শ্রেণীর এটা পড়বেন, এইচএসসির জন্য এটা পড়বেন, আর বাকি যা কিছু আপনি এগুলো আমার এখানে থাকবে। এই ফাইন বেসিক যেটা এখানে আপনার কি কি থাকবে, এখানে আমার থাকবে হচ্ছে, এবার এখানে কি কি থাকবে আপনাকে দেখাই। এখানে আপনারা পাবেন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, তারপর পাবেন হচ্ছে আন্তর্জাতিক, তারপর পাবেন হচ্ছে ভূগোল, তারপর পাবেন সুশাসন, তারপর পাবেন আইসিটি। এরপর এখানে কিছু মৌলিক বিষয় থাকবে, কিছু মৌলিক বিষয় থাকবে, অর্থাৎ আপনার এই নবম দশম শ্রেণীর এবং উচ্চ মাধ্যমিক, এখানে কিছু বিষয় যেগুলো বিসিএস এর জন্য পড়তে হয় অথবা যে কোনো পরীক্ষার জন্য এটা পড়তে হয় বা পড়াটা ভালো, সবকিছুই থাকবে, এক এক মলাটাই থাকবে, সবকিছু, এই সবকিছু এক জায়গাতেই থাকবে, এইটা কালেক্ট করবেন। এখন আপনি আসেন
আমি আপনাদেরকে সিলেবাসটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের বিসিএস প্রিলির সিলেবাস, যেটা আমাদের পাবলিক সার্ভিস কমিশন থেকে এটা রেডি করা হয়। প্রিলির জন্য থাকে, রিটেনের জন্য থাকে আলাদা আলাদা। তো আমি প্রিলিটটা দিয়ে আপনাদেরকে বলি, দেখেন এখানে আমাদের কি কি কাজ করণীয় আছে বা কি করতে হবে সেটা আমি একটু আপনাদেরকে বলতে চাই। দেখেন আমাদের এই বাংলাদেশ বিষয়গুলিতে টোটাল 9টা অধ্যায় আছে। 9টা অধ্যায় আছে এবং এই 9টা অধ্যায়ের মধ্যে একটা মানবন্টন আছে। এখন এটা নেসেসারি না আসলে যে আপনার সবসময় মানবন্টন অনুযায়ী প্রশ্ন হবে বা এই প্রথম অধ্যায় থেকে 6 মার্কই আসবে, এটা কম বেশি হতে পারে। এখন এই বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এটা বলতে পারেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে সব থেকে বড় মার্কস ক্যারি করে এটা থেকে। এখন আপনি দেখেন তো, আপনি দেখেন এই যে জাতীয় বিষয়গুলিতে কি কি আছে। এই যে প্রাচীনকাল থেকে সমসাময়িক ইতিহাস, আমাদের কালচার, আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলন, এই 54 প্রাদেশিক নির্বাচন, 6 দফা, 66 6 দফা, গণঅভ্যুত্থান, তারপর মুক্তিযুদ্ধ, সবকিছু কিন্তু এই অধ্যায়ে চলে আসে। এখন আপনি বলেন তো, এইটা হচ্ছে বিসিএস এর সিলেবাস, রাইট? আচ্ছা, এই টপিক গুলো কি আপনি প্রাইমারির জন্য পড়েন না? এই টপিক গুলোকে আপনি প্রাইমারির জন্য পড়েন না বা পড়বেন না? অবশ্যই পড়বেন। এরপর আমি যদি আপনাকে বলি যে আপনি কি এটা এনটিআরসি এর জন্য পড়বেন না? অবশ্যই পড়বেন। আমি যদি বলি সব বাদ দেন, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য, যে কোনো সরকারি জবের জন্য আপনি কি এই টপিক গুলো পড়বেন না? অবশ্যই পড়বেন। যেহেতু ভাই আমার পড়তে হবেই, যেহেতু আমার পড়তে হবেই, তাহলে আমি একটা কমন স্ট্যান্ডার্ড ধরে পড়বো যে এটা পড়লে আমার সবগুলো চাকরির পড়া কভার হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শিক্ষক হিসেবে বা আপনাদের ভাই হিসেবে। আপনি যদি বিসিএস এর প্রিলির সিলেবাস ধরে পড়েন, আপনার চাকরি তাড়াতাড়ি হবে। ট্রাস্ট মি অন নট। আপনি মানে আমি একটু প্রাইমারির জন্য প্রস্তুতি নিব, আমি একটু দেখবো, আপনি পরীক্ষা দেন আর না দেন, আপনি বিসিএস প্রিলি দেন বা না দেন, বাট আপনার পড়ার স্ট্যান্ডার্ড বা ক্রাইটেরিয়া হইতে হবে এইটা অনুযায়ী। তাহলে আপনি কোনো পরীক্ষা আটকাবেন না। যে বিসিএস এর জন্য পড়ে ভাই, তার আলাদা করে মানে দুদকের জন্য, এনএসআই এর জন্য, তারপরে যে প্রাইমারির জন্য, এটার জন্য, ওটার জন্য, এগুলো তার পড়তে হয় না। এরপর আপনি দেখেন দ্বিতীয় অধ্যায়। এই যে বাংলাদেশের কৃষিজ সম্পদ, এগুলোকে আপনি প্রাইমারিতে প্রশ্ন আসে না? যেমন এখান থেকে আমি বলি কৃষি ভিত্তিক কয়েকটা টপিক আমি আপনাকে বলি। কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান, আমি যদি বলি বিভিন্ন উন্নত ফসলের জাত, হ্যাঁ, বা আমাদের বাংলাদেশের কোন অর্জন বা আবিষ্কার, এগুলো কি আমার পড়তে হয় না? অবশ্যই পড়তে হয়। আরে ভাই, যেহেতু পড়তে হবেই, তাহলে আমার এইটা ধরেই পড়া উচিত। আপনি এরপর দেখেন 3 নম্বর, বাংলাদেশ জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী, উপজাতি সংক্রান্ত বিষয়। আপনি বাংলাদেশের কোন পরীক্ষাটা আছে আমাকে বলেন তো, যে পরীক্ষার জন্য আপনি উপজাতি পড়েন না? এই যে পরীক্ষা আসে ইয়েকার, মানে আমরা যে বলি বর্ষবরণ উৎসব, বৈশুখ, সাংরাই এবং বিজু, এই এই উৎসবগুলোকে আপনি পড়েন না? আপনি কি পড়েন না যে ধরেন রাখাইন গোষ্ঠী কোথায় বসবাস করে, খাসিয়ারা কোথায় থাকে, রাজবংশী কোথায় থাকে, মালপাহাড়ি কোথায় থাকে, তারপরে পাঙ্গন কোথায় থাকে, মুসলিম উপজাতি কোনটা, খ্রিস্টান কোনটা, হিন্দু কোনটা? তার মানে এগুলা কিন্তু আপনি পড়েনি, খেয়াল করে দেখেন। তাহলে আমার এই সিলেবাসটা অনুযায়ী, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার যদি পড়াটা হয়, তাহলে আমার চাকরিটা পাইতে সময় একটু কম লাগবে। কিন্তু আমি যদি এখন হাবি জাবি করি, না আমি প্রাইমারি একটা গাইড কিনেছি, আমি ওটাই পড়বো, তাহলে আপনার চাকরি পেতে দেরি হবে। বাস্তবতা যেটা ভাই, এটাই প্র্যাকটিক্যাল কথা। এরপর আপনি দেখেন, আপনি বাংলাদেশের অর্থনীতি, চতুর্থ অধ্যায় যেটা বাংলাদেশের অর্থনীতি, আপনি কি এগুলো পড়েন না? আপনি বাংলাদেশে চাকরির পরীক্ষা দিবেন, আপনি এখন স্মার্ট বাংলাদেশ বুঝেন না, আপনি কোনটা প্রেক্ষিত পরিকল্পনা আপনি এটা বোঝেন না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে পার্থক্য কি আপনি এটা বোঝেন না, তারপর একনেট কি কাজ করে, এনএসি কি কাজ করে, বিডা কি কাজ করে, বেজা কি কাজ করে, বেবজা কি কাজ করে, ইপিজেড কন্ট্রোল করে কে, এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড কন্ট্রোল করছে কে, বা আমি যদি আপনাকে বলি যে আমাদের স্পেশাল ইকোনমিক জোন বা এসিজেড, এগুলো কন্ট্রোল করছে কে, আপনি যদি এগুলো না জানেন, বা আমাদের একটা অর্থনৈতিক পরিকল্পনা পাস হওয়ার জন্য কয়টা ধাপ আছে, অর্থ মন্ত্রণালয় এখানে কি ভূমিকা পালন করে, এগুলো তো আপনি যেই চাকরির পরীক্ষায় দিবেন আপনার লাগবেই। তবে এখানে কথা আছে, কথাটা হচ্ছে আপনি যদি কারোর এরকম টার্গেট থাকে, যেমন হয় আমার যে কোনো একটা, যেমন 16 থেকে 20 গ্রেড এই টাইপের চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন অনেক সোজা আসে, মানে
সোজা বলতে একেবারে ফাউন্ডেশন লেভেলের জিনিসপত্র আসে। সুতরাং আমি এজন্যই বলছি যে ভাই, যে যার প্রস্তুতির ভিত্তিটা শক্ত, তার জন্য কিন্তু ধরেন এখন আপনার যে কোনো একটা পরীক্ষা আসলো, ধরেন 11 গ্রেডের একটা পরীক্ষা আসলো যে 7 মার্চের ভাষণের গুরুত্ব লিখো, 7 মার্চের ভাষণের গুরুত্ব লিখে বা 7 মার্চের ভাষণের দফা লিখে। ভাই, যে এটা মানে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়ছে তার জন্য এটা হবে বাম হাতের ব্যাপার। আর যে পড়ে নাই সে হাবিজাবি লিখবে, হ্যাঁ 7 মার্চের ভাষণ এটা সেটা, লাভ নাই। আপনার এমসিকিউ হোক বা রিটেন হোক, আপনার লেখা ইনফরমেটিভ হতেই হবে, মাথায় ইনফরমেশন থাকতে হবে। ভাই আপনি, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি একটু গরু নিয়ে লেখেন, মানে গরুর একটা রচনা লিখেন, আপনি একটা চাকরির পরীক্ষা দিবেন, আপনার গরুর রচনাটাও ওরকম স্ট্যান্ডার্ড হইতে হবে। আপনি যদি এখন ওখানে গিয়ে লিখেন গরু 4টা পা আছে, একটা লেজ আছে, গরু দেখতে এই কালারের হয়, তো আলটিমেটলি কিন্তু যিনি এক্সামের খাতা কাটবে উনিও বিরক্ত হবে। তাহলে আমার এই ইনফরমেশন গুলোর জন্য আমার কি করতে হবে, আমার বাংলাদেশের গবাদি পশুর সম্পদ সম্পর্কে আমার একটা আইডিয়া থাকতে হবে, রিসেন্ট ইনফরমেশন গুলো আমার জানা থাকতে হবে, সেটা অর্থনৈতিক সমীক্ষা হতে পারে বা যে কোনো রিপোর্ট হতে পারে, আমার এই নলেজ গুলো লাগবেই। এরপর আপনি দেখেন, এরপর আপনি দেখেন আমি যদি বলি বাংলাদেশের সংবিধান, আচ্ছা আপনি বলেন তো কোন চাকরির পরীক্ষা আপনি সংবিধান ছাড়া করতে মানে পার হয়ে আসতে পারবেন? আপনি একটা চাকরির পরীক্ষা আমাকে বলেন যে আমি সংবিধান ছাড়া পার হয়ে আসতে পারবো। পারবেন না, এটা সম্ভব না, এটা উচিত না। তাহলে সংবিধান আপনি যেহেতু পড়বেনই, তাহলে সংবিধানটা যদি আমি কষ্ট করে একবার ভালো করে একটু আমার পড়া থাকে, এরপরে যদি আমি কোশ্চেন কমন না পাই বা দাগাতে না পারি, সেটার কষ্ট আমার কম লাগবে। চেষ্টাই করলাম না, না ভাইয়া সংবিধান থাক, পড়বো না। আপনি ভাই, আমার কথাটা খুব সিম্পল কথা, দেখেন আমার স্বপ্ন দেখতে বা ড্রিম দেখতে পয়সা লাগে না, রাইট? স্বপ্ন দেখতে বা ড্রিম দেখতে পয়সা লাগে না, এটা তো ফ্রি, এটা তো ফ্রি, তাহলে এটা ছোট দেখবো কেন? এটা ছোট কেন দেখবো? আমার কাছে মনে হচ্ছে যে না ভাই, আমি এইটার এর উপরে চাকরি কি আমি পাবো, আমাকে দিয়ে কি হবে, বা আমার জন্য কি এই চাকরিটা? আপনি একটু দেখেন ভাই, অনেকেই আছে যারা দেখা যায় যে মানে একটা মানে সরকারি চাকরি প্রিপারেশন যখন নেয়, কারো কারোর মধ্যে খুব দম্ভ কাজ করে, কারো কারোর মধ্যে একটু মানে হীনমন্যতা কাজ করে, দম্ভ কাজের মধ্যে কাজ করে। যেমন বিশেষ করে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যখন, বা এখনো দেখি, মানে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, মানে আমার মনে হয় একটা পা সরকারি চাকরিতে পড়ে গেছে। এটা একদমই ভুল কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর ক্যাডার হচ্ছে, এটা সত্য কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পরিশ্রম করছে যারা, আল্লাহ তাদেরকেই আসলে বরকত দিচ্ছে বা তাদেরকেই তাদের দিকে সুদৃষ্টি দিচ্ছে। বাট দেখেন তো, যেই পরিমাণে অ্যাপ্লিক্যান্ট, সেই পরিমাণে কি আসলে হচ্ছে, এটা চিন্তা করেন। সুতরাং আপনার ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? আমি পাবলিকে পড়ি না, আমি ন্যাশনালে পড়ছি ভাই, আমি ডিগ্রি কলেজে পড়ছি, এগুলো দিয়ে কারো কিছু যায় আসে না। আপনার ভিতর কোয়ালিটি আছে কিনা সেটা। এখন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, সে আপনার চেয়ে কম রিসোর্সফুল, সেটা কেমন? ধরেন সে ওয়ার্ডের কাজ পারে না, সে পাওয়ার পয়েন্টের কাজ পারে না, তাকে আমি এরকম এক জায়গায় দাঁড় করে দিলে সে 5 মিনিট কথা বলতে পারে না, সে ইংরেজিতে 2টা বাক্য সঠিকভাবে লিখতে পারে না। তাকে আমি যদি কোনো একটা জায়গায় মানুষের সাথে মিশতে পাঠাই, মানে একটা ফিল্ডের কাজে পাঠাই, সে দেখা গেল যে ওখানে গিয়ে মানে মানুষজনের সাথে মিশতে পারছে না, বা সে একটু অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, বা মানুষজন তাকে ওভাবে একসেপ্ট করছে না, তাহলে ওই ছেলেটাকে আমি চাকরি দিব? নাকি ধরেন একটা ছেলে, সে আমি ধরলাম সে এক্স ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করছে, তাহলে এই স্কিল গুলো তার মধ্যে আছে, সে হয়তো যে কোনো কারণে বা যে কোনো মানে বিষয়ের জন্য সে হয়তো বা মানে ন্যাশনালে পড়াশোনা করে, কিন্তু তার মধ্যে এই স্কিল গুলো আছে, সে খুব ভালো পাওয়ার পয়েন্টের কাজ পারে, সে খুব ভালো ওয়ার্ডের কাজ পারে, সে খুব ভালো স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে, সে মোটামুটি ভালো ইংরেজিতে টুকটাক কনভারসেশন করতে পারে, সে মানুষজনের সাথে ইজিলি মিশতে পারে, তাকে একটা জায়গায় পাঠালে সে ওখানে টিম নিয়ে কাজ করে আসতে পারবে। আমি তো চাকরি তারা দিব ভাই। ব্যাপারটা খুব সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? সুতরাং আপনি, আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যে আপনারা ওইটা চিন্তা করবেন না যে ভাই আমি যে কোনো কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, চট্টগ্রামে পড়তে পারি নাই, বা জাহাঙ্গীরনগর বা কোথাও আমি আমার এলাকায় পড়তেছি, বিলিভ মি এগুলো দিয়ে কারো কিছু যায় আসে না। কারণ আপনি বলেন তো, ন্যাশনাল থেকে পড়ে কি আইবিএর এমবিএ হচ্ছে না? চাকরির পরীক্ষাগুলো কি তারা ভালো করছে না? ক্যাডার হচ্ছে না? আমার এক সিনিয়র আপু, আমি নাম না বলি, চট্টগ্রামের বাসা, উনি মানে যখন অনার্সে ভর্তি হয় তখনই ওনার একটা মানে বেবি ছিল।
অনার্সে যখন উনি ভর্তি হন তখন ওনার একটা বেবি ছিল, আমার মেজো আপুদের ব্যাচমেট। এই বেবিটাকে বড় করার পাশাপাশি উনি ওখানের একটা মানে লোকাল একটা ন্যাশনাল থেকে পড়াশোনা করছে। পড়াশোনা করে পরে উনি এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ করছে, পরে এখন উনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। তাহলে উনি যদি চিন্তা করতো যে না ভাই আমি চট্টগ্রামের একটা অখ্যাত কলেজে পড়ি, আমার তো জীবন মনে হয় এটাই, আমি বাচ্চা কাচ্চা এই এই এগুলোই আমার কাজ, দেখেন এই কারণে আমি বলি যে আপনি ইনস্টিটিউশন বা এগুলো এটা আপনার এখন কিছু করার নাই। যেটা ওই সময় যদি করতে না পেরে থাকেন, এটা নিয়ে এখন করার কিছু নাই। এখন করার কি আছে, আমার প্রিপারেশনের পাশাপাশি আমরা টুকটাক কিছু কিছু স্কিল ডেভেলপ করতে হবে ভাই। কারণ আমি যদি আপনাকে এখনো কম্পিটিশন বসাই দিই, আপনি ঠিক মতো ওয়ার্ডের একেবারে বেসিক ফাংশন গুলো না জানেন, আপনি চাকরিতে ঢুকলেও টিকবেন না। টিকলেও মানে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে, আপনি উঠতে উঠতে মানুষের কথা শুনবেন। সুতরাং আমাকে একটা রিসোর্সফুল মানুষ হতে হবে। কেমন রিসোর্সফুল মানুষ, আমি সেগুলো কিভাবে কি করতে পারি? এখন ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনি রিসোর্স কালেক্ট করেন বা আপনি নিজেকে একটু রিসোর্সফুল করেন। আপনি যেগুলো আপনি দেখেন একটা অফিসে চাকরি করতে হলে পরীক্ষায় টিকার পাশাপাশি দেখেন মানে ব্যাপারটা এরকম আছে যে বিয়ে করা কঠিন, আবার বিয়ে টেকানো কিন্তু কঠিন। ব্যাপারটা কিন্তু এরকম বাংলা সিনেমার মতো না যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে এখন তো হ্যাঁ হচ্ছে চলবে, আপনার এফোর্ট দিয়ে যেতেই হবে। আপনি পড়াশোনা করে চাকরি পাইলেন, বাট আপনি সময়ের সাথে নিজেকে ডেভেলপ করছেন না, আপনার সাথে মানুষজন করছে তাদের প্রমোশনটা আগে হয়ে যাবে, আপনারটা হবে না, আপনারটা পরে হবে, বা আপনারটা নাও হতে পারে, বা আপনি চাকরিতে মানে ওই জায়গায় থেকে যাবেন। তাহলে আপনি চিন্তা করতে হবে যে আমি কোন কোন জায়গায় আমাকে রিসোর্স রেডি করতে হবে। বর্তমান যুগে আমার কি কি টেকনোলজিক্যাল স্কিল আমার জানতে হবে, সেটা কম্পিউটারের হোক বা সেটা আদার্স যাই হোক না কেন। এরপর আপনি দেখেন, আমি যদি আপনাকে সিলেবাসের কথা বলি, আমি বিসিএস এর সিলেবাস তো দেখাচ্ছি এই কারণে আমি অলরেডি দু একটা কমেন্ট দেখতেছি যে ভাই বিসিএস এর প্রিপারেশন নিলে সব হয়ে যায়। দু একজন দেখি এটার মধ্যে হাহা দিচ্ছে, দেখতে পাচ্ছি আমি সবকিছু, আমার সামনে তো ল্যাপটপ থাকে। তো যারা বোঝার মানুষ বা যাদের আসলে মাথায় একটু ঘিরো আছে তারা কিন্তু বুঝতে পারে ভাই আসলে কেন কথাটা বলতেছে। এরপর আপনি দেখেন আমাদের এই যে রাজনৈতিক ব্যবস্থা, আমাদের রাজনৈতিক দলগুলা কেমন কি, আপনার এগুলা কোন চাকরির পরীক্ষাতে আপনার লাগে না ভাই আমাকে বলেন। আপনার কোথাও না কোথাও লাগবে। বিসিএস এর সিলেবাসটা তো আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হবেন, আপনার কাছে তো বাংলাদেশের মানুষ ওই লেভেলের নলেজটা তো তারা চায়। এখন আমি এবার যদি আমি আপনাকে বলি সরকার ব্যবস্থা, কারণ আপনি বিসিএস ছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, আমি বিসিএস বাদ দিলাম, অন্যান্য পরীক্ষাগুলোর জন্য কি আপনার এটা পড়া দরকার না? অবশ্যই দরকার। যে বাংলাদেশ জাতীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থা কেমন, স্থানীয় পর্যায়ে কেমন, তারপর ধরেন একদম সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে কি কি স্তর আছে, এটা আমার অবশ্যই প্রয়োজন। এবার আপনি 9 নম্বর অধ্যায়ে আসেন, এই যে বাংলাদেশের জাতীয় অর্জন দেখেন, আমরা বাংলাদেশের যেসব জাতীয় অর্জন আছে, হ্যাঁ কোনো পুরস্কার হতে পারে, পদক হতে পারে, স্বীকৃতি হতে পারে, কোন একটা সংস্থার মেম্বারশিপ হতে পারে। তারপর ধরেন আপনি যদি বলি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, মানে রাজনীতিবিদ বলেন, অর্থনীতিবিদ বলেন, সাহিত্যিক বলেন, বা যারা বাংলাদেশের নোটেবল ফিগার, তাদের সম্পর্কে আপনি কোন পরীক্ষাতে আপনার প্রশ্ন হয় না আমাকে একটা দেখান দেখি। একটা প্রশ্ন মানে পরীক্ষা দেখান যে ভাই এইগুলাতে কোনোদিন এই বিষয়গুলো আসে নাই। কারণ আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে না ভাইয়া গত বছর তো আসে নাই, আরে ভাই গত বছর আসে নাই তো কি হয়েছে, এখন তো আসতেই পারে। এরপর আপনি দেখেন আমাদের জাতীয় পুরস্কার গুলো, এগুলো সাধারণত রিসেন্ট আসে। এরপর আপনি দেখেন খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম, এগুলো থেকে কি প্রশ্ন হয় না? আপনার যে টার্গেট চাকরি আছে, আপনি আজকে মানে আগামীকাল শুক্রবার আছে, আপনি কালকে বসে আপনার যে টার্গেট চাকরি ধরে নেন আপনার প্রাইমারি টার্গেট চাকরি, তো প্রাইমারি আপনি গত 10 বছরের কোশ্চেন একটু ঘাটেন তো, দেখেন তো আপনি এখানে মানে কোন জিনিসটা বাদ গেছে, কোন জিনিসটা বাদ গেছে, আপনি আমাকে এরকম 5টা বের করে দেখেন। আমার সাথে তো আপনাদের মানে ফেসবুকে অনেকে অ্যাড আছেন বা আইডি জানেন, আমাকে দেখেন যে ভাইয়া এখান থেকে এটা পাইনি, পাবেন না, আপনি এটা পাবেনই না। প্রাইমারিতে পরীক্ষা দিবেন আপনার খেলাধুলা, বাংলাদেশের চলচ্চিত্র, বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এগুলো কি পরীক্ষাতে আসে না? অনেক 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 বেশি আসে। এরপর আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যান, এইগুলো তাহলে 9, তাহলে এই 9টা অধ্যায় আমার প্রিলির জন্য 30 নম্বরের প্রিপারেশন হয়। ওকে, এবার আপনি ইন্টারন্যাশনালে আসেন। ইন্টারন্যাশনাল সিলেবাসটা এত ডিটেইল না, এটা একটু ভালো করে বুঝেন। ইন্টারন্যাশনাল সিলেবাসের ক্ষেত্রে আপনি দেখেন এখানে 20 নম্বর আছে আমার। 20 নম্বরের মধ্যে এখানে বৈশ্বিক ইতিহাস একটা অংশ থাকে, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, অর্থাৎ বিশ্ব সম্পর্কে আপনি কতটুকু জানেন, অতীত কতটুকু জানেন, বর্তমান কতটুকু জানেন। অর্থাৎ এখানে আমি যদি আপনাকে বলি একেবারে রেনেসাঁ থেকে শুরু করে বা প্রাচীন যুগের সভ্যতাগুলো থেকে শুরু করে, যে মেসোপটেমীয়,
তারপর ধরেন সুমেরীয়, অ্যাশেরীয়, ক্যালেডীয়, তারপর ফিনিশীয় সভ্যতা, তারপর সিন্ধু সভ্যতা, মিশরীয় থেকে মানে এভরিথিং ওই সময় থেকে শুরু করে একেবারে হাল আমলের ধরেন মানে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব সবকিছু কিন্তু এখানে পড়া হয়ে যায়। একদম আপনি নোটেবল যতগুলো ঘটনা বলবেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ যাই বলবেন সবকিছু কিন্তু এখানে চলে আসবে। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য আপনার যদি সব থেকে বেশি ফাউন্ডেশন লেভেলের কোনো কিছু থাকে সেটা কিন্তু এই অধ্যায়টা। কেন জানেন? কারণ এখানে দেখেন আপনি বৈশ্বিক ইতিহাস ধরেন আপনি পড়তেছেন, বৈশ্বিক ইতিহাস, এই বৈশ্বিক ইতিহাসেরই একটা অংশ হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। ভাই যে কোল্ড ওয়ার বুঝে না সে ন্যাটো কিভাবে বুঝবে বলেন তো? যে কোল্ড ওয়ার বুঝে না সে ন্যাটো কিভাবে বুঝবে? এবার আসেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বুঝে না সে কি করে ইউনাইটেড নেশন বুঝবে? আমাকে বলেন। এখন বলেন তো এই টপিক গুলো আমরা পড়ছি কিনা? আমরা কিন্তু টপিক গুলো পড়ছি। সুতরাং আপনার কাছে এগুলো দেখে মাঝে মধ্যে হয় কি, দেখে মনে হয় অনেক কিছু হামকে দুমকে অবস্থা, বাট পড়তে গেলে বোঝা যায় জানলে এগুলো তো পড়ছি, এগুলো তো ক্লাসে পড়ছি বা ভাইয়া বলছিল এই জিনিসগুলো এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা জড়িত, ঠিক আছে, এটার সাথে এটা জড়িত। ভাই আমাদের একটা অনুরোধ, আপনি মধুযুগের একটা ক্লাস নিয়েন। মধুযুগের ক্লাস তো হইছে মনে হয়, মধুযুগের ক্লাস তো হইছে, আচ্ছা ওটা পরে বলতেছি। তারপর আসেন 2 নম্বর, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই অধ্যায়টা যদি আপনার বিসিএস টার্গেট না হয়, আপনার এই অধ্যায়টা খুব বেশি দরকার নাই। যদি আপনার বিসিএস টার্গেট না হয় তাহলে এখানের বিষয়গুলো খুব একটা একেবারে আসে না তা না, আসে বাট একটু কম আসে। এবার আপনি 3 নম্বরে চলে যান, বিশ্বের সাম্প্রতিক এবং চলমান ঘটনা প্রবাহ। সাম্প্রতিকের জন্য ভাই আপনি যখন পরীক্ষা দিবেন, আপনি যখনই পরীক্ষা দিবেন আপনি সরাসরি রিসেন্ট মার্কার, আপনাদের ভাইয়ের বই রিসেন্ট মার্কার, এটার উপরে কোনো ওষুধ হতে পারে না, এটার উপর কোনো ওষুধ হতে পারে না। আপনি যখন আপনার টার্গেট ধরেন আপনার পরীক্ষা 3 মাস পর, তার মানে আপনি ওই সময়টাতে এখন খোঁজ কিভাবে পাবেন? আমার গ্রুপে আসছেন, পেজে আসছেন, বা আপনার এলাকার লাইব্রেরিটা ভিতরেও খোঁজ নিয়ে পেয়ে যাবেন। রিসেন্ট মার্কেটটা তখন পড়বেন যখন আপনার পরীক্ষার কাছাকাছি সময়। এবার আপনি আসেন 4 নম্বর, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি। এখানে এই আন্তর্জাতিক পরিবেশগত বিষয় এবং কূটনীতি যেটা আছে খেয়াল করেন, এখানে পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন দিবস আছে, তারপর ধরেন আরো কিছু বিষয় ধরেন বিভিন্ন কনভেনশন আছে, কনভেনশন যেমন ধরেন রামসার কনভেনশন, যেটা জলাশয় সংরক্ষণ করার জন্য হয়। বাংলাদেশের রামসার সাইট আছে 2টা। আমি আপনাদেরকে অনেকবার ক্লাসে বলছিলাম যে রামসার সাইট হচ্ছে বাংলাদেশে 2টো আছে, আরেকটা হতে পারে সেটা হচ্ছে হাকালুকি, আর যে 2টো আছে সেটা হচ্ছে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর যেটা সুনামগঞ্জে। তাহলে পরিবেশ সম্পর্কে আপনি এখন না যাই না আপনি পরীক্ষার হলে কিভাবে যাবেন বলেন? কিভাবে আপনি যাবেন? জানাটা কি উচিত হবে? আপনি পরীক্ষা হলে গিয়ে দেখবেন আপনার পরীক্ষায় চলে আসবে যে ইয়ে মানে কি, আহ ধরেন ফ্রাইডেজ ফর ফিউচার এইটা কি, এটা কিসের সাথে জড়িত, বা V20 কি কিসের সাথে জড়িত। তারপর ধরেন আপনার পরীক্ষা চলে আসবে যে ইউএনইপি মানে কি। তো পরিবেশ থেকে যেমন আপনি দেখেন বর্তমান পৃথিবীতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ভাই? জলবায়ু পরিবর্তন না? পৃথিবীর 1 নাম্বার চ্যালেঞ্জটা হচ্ছে কি এখন? জলবায়ু পরিবর্তন। তাহলে এই পরিবেশ সম্পর্কে আমি ভালো করে যদি আমার পড়া না থাকে তাহলে তো আমি ধরা খেয়ে যাবো, তাহলে তো আমি ধরা খেয়ে যাব একদম, মানে নিঃসন্দেহে, মানে সততা এবং নিষ্ঠার সাথে আমি ধরা খাবো। এরপর আপনি আসেন আন্তর্জাতিক সংগঠন সমূহ। এখন দেখেন এই আন্তর্জাতিক সংগঠন সমূহের মধ্যে কি কি পড়ে। ধরেন এখানে ইউনাইটেড নেশনস পড়ে, জাতিসংঘ পড়ে, এই ছাড়া বিভিন্ন অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংস্থা, তারপর ধরেন বিভিন্ন সেবা সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এগুলো পড়ে। এখন ধরেন আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলো কি আমরা পড়ি বা পড়তে হবে? আপনি বলেন তো, আপনি ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন, কথার কথা, যেটা একটা, এটা অর্থনৈতিক একটা সংস্থার মধ্যে আমরা এটাকে ফেলতে পারি, অর্থনৈতিক জোটের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে আপনি কি ইউরোপিয়ান ইউনিয়ন আপনি কি মানে বিসিএস ছাড়া অন্য পরীক্ষার জন্য পড়েন না? আপনি ধরেন রাজনৈতিক কথা যদি আমি আপনাকে বলি, যেমন আমি যদি আপনাকে বলি আরব লীগ, আমি যদি বলি আপনাকে ওআইসি, ধরেন আমি আপনাকে বললাম নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম,
অথবা আমি যদি বলি আপনাকে কমনওয়েলথ, আপনি কি বিসিএস ছাড়া বাকি পরীক্ষার জন্য এগুলা পড়েন কিনা? আপনি কি বিসিএস ছাড়া বাকি পরীক্ষার জন্য এগুলো পড়েন কিনা? পড়েন তো অবশ্যই, তাইলে আমার এই সিলেবাসটা অনুযায়ী পড়তে সমস্যা কোথায়? পড়া কিন্তু সেম, হ্যাঁ পড়ার ভেতরে দেখতে একটু উপর নিচ হবে, বাট টপিক গুলো বা আমি যদি এই স্ট্যান্ডার্ডে পড়ি তাহলে আমার সমস্যা কোথায়? তাহলে তো আমার জন্য বাকি চাকরির পরীক্ষার পড়াশোনা তো আমার জন্য ডাল ভাত হবে। আপনি কি বলেন তো, আমি আপনাদেরকে যে ইউনাইটেড নেশনস আমি আপনাদেরকে যেভাবে পড়াইছি বা যেভাবে সংস্থাগুলো আমি আপনাদেরকে একটু টাচ দিছি, আপনাদের কি মনে হয় যে বিসিএস এর চেয়ে কঠিন প্রশ্ন হয়? না, হয় না। তার মানে ওই স্ট্যান্ডার্ড আমার প্রত্যেকটা ক্লাসে আমি আমার চিন্তা, আপনি বিসিএস দেন বা না দেন, আমার আমার জব ব্যাচের সব সময় আমার মানে উদ্দেশ্য থাকে যে আমি একদম এই স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়ে। কারণ যার বিসিএস ক্লিয়ার তার সব ক্লিয়ার হয়, মানে এই সিলেবাস বা এই স্ট্যান্ডার্ড যার ক্লিয়ার তার জন্য বাকি চাকরির পরীক্ষা খুব একটা সমস্যা হয় না। এরপর আপনি আসেন ইন্টারন্যাশনাল, তাহলে গেল, এবার আসেন ভূগোল। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখন এই যে ধরেন বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, এগুলোকে আপনি প্রাইমারির জন্য পড়েন না? পড়েন কিনা বলেন? অবশ্যই পড়েন। বাংলাদেশের কোন দিকে কি আছে, বাংলাদেশের উত্তরে কি, পশ্চিমে কি, তারপর ধরেন পূর্বে কি আছে, দক্ষিণে কি আছে, ভারতের কয়টা আহ, রাজ্যের সাথে আমাদের সীমানা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা, বিভাগ কয়টা, কোন জেলার সবগুলো বিভাগের সাথে সবগুলো জেলা বিভাগের সবগুলো জেলার সাথে সীমান্ত আছে, এইগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। বঙ্গোপসাগরকে আপনি পড়েন না? প্রাইমারিতে কি আসে না? বা অন্যান্য চাকরি পরীক্ষা কি আসে না? ইন্টারসিটি কি আসে না? দুদকে কি আসে না? অবশ্যই আসে। তাহলে আপনার এগুলো কিন্তু আলটিমেটলি আপনার পড়েনি আপনি, বা বাংলাদেশের যে মানে আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের মানে বিভিন্ন সোপানগুলো, সেগুলো কিন্তু পরীক্ষাতে আপনার লাগে। এবার আপনি দেখেন অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, এখানে সম্পদের বন্টন গুরুত্ব, এগুলো কি কি? ধরেন আপনি বিখ্যাত খাল, বিখ্যাত প্রণালী, বিখ্যাত অন্তরীপ, হ্যাঁ বিখ্যাত সাগর, মহাসাগর, এই বিষয়গুলো, এই রিসোর্স গুলোকে আসলে আমরা সম্পদ বলতেছি। তাহলে এগুলোকে আপনি আপনি বলেন তো, আপনার বিসিএস ছাড়া অন্য পরীক্ষা কি প্রণালী আসে না? বিসিএস ছাড়া অন্য পরীক্ষা কি আপনার ইয়ে আসে না, এই যে সাগর থেকে প্রশ্ন হয় না? স্থলবেষ্টিত দেশ থেকে কি প্রশ্ন হয় না? আপনি যদি মানে এইটা আপনি না বোঝেন তাহলে আসলে এটা খুবই হতাশাজনক ব্যাপার। এরপর আপনি দেখেন বাংলাদেশের পরিবেশ এবং পরিবেশ প্রকৃতি ও সম্পদ। বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আপনি যদি না জানেন, আপনাকে সরকারি চাকরি কেন দিবে মানুষ? কি কারণে দিবে? কোনো দরকার আছে দেওয়ার? নাই। তার মানে আমাদের বাংলাদেশের ভূ প্রাকৃতিক মানে ভূ প্রকৃতি যেটা অ্যাকচুয়ালি, যে আমাদের অঞ্চলগুলো চেনা, আমাদের এলাকাগুলো চেনা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগে, রাইট? যে কোনটা টাসিয়ারি যুগের পাহাড়, কোনটা প্লাইস্টোসিনের যুগের, কোনটা সাম্প্রতিক সময়ের প্লাবন সমভূমি, এগুলো কিন্তু আপনার সব পরীক্ষাতেই মোরলেস লাগে। তাহলে এরকম ভূগোলেরও কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস আমার কিন্তু পরীক্ষাতে কম বেশি আসে। তাহলে আমি এই স্ট্যান্ডার্ডটা যদি আমি ধরে পড়তে পারি, আমার বিসিএস এরও 10 নম্বর হয়ে যায়, আমার আদার্স চাকরিরও 10 নম্বর হয়ে যায়। এরপর আপনি দেখেন সুশাসন, এটার জন্য সরি বিজ্ঞান চলে আসছে আগে, মানে এটা বিজ্ঞান আগে দেওয়া। হম সুশাসন কই গেল? এই যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, দেখেন এগুলো দেখে আপনার কাছ থেকে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে ওরকম কঠিন কিছু না। এখানে দেখেন এগুলো একদম মানে এই এই অংশটাতে ভালো করার জন্য আপনি তিনটা কাজ করবেন। এক, প্রথমত আপনি এইচএসসি টেক্সট বুকটা পড়বেন। এটা হচ্ছে 1 নম্বর। দুই হচ্ছে আপনি ফাহিমস বেসিক জিকেটা পড়বেন। এটা পড়লে আর এটা পড়ার ঝামেলাটা না নিলেও হবে, কারণ আমি এখান থেকেই বইটা সাজাচ্ছি, ঠিক আছে? এরপর 3 নম্বর হচ্ছে আপনি বিগত প্রশ্ন পড়বেন। বিগত প্রশ্ন পড়বেন, এই তিনটা হলে এটা হয়ে যায়। এখন দেখেন এখান থেকে যদি প্রশ্ন আপনি দেখবেন অনেক আছে, যেমন ধরেন তথ্য অধিকার আইন, এটা উচ্চ মাধ্যমিক বইয়ের পরিণতিতে আছে, মানে পরিণতিতে আলোচনা আছে তথ্য অধিকার আইন, যে 2009 সালে পাশ হয়। তাহলে এই জিনিসটা কিন্তু আপনার অনেক অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও কিন্তু আসে। হ্যাঁ, কথা হচ্ছে এটা সুশাসন নামে আসে না, ওরা তখন বাংলাদেশ বা সাধারণ জ্ঞান নামে আসে। তাহলে আমার এই পুরো আলোচনাটা যে আমাদের চাকরির প্রিপারেশনের জন্য আমরা আসলে স্ট্যান্ডার্ড ধরবো কোনটাকে, এই বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারছি, একটু জানাবো। যে আজকে আপনাদের লাস্ট ক্লাস, আপনি তো আমাদের সেশন পড়ার নেই, তাহলে কি আমরা এই বিষয়গুলো নিজে পড়লে বুঝতে পারবো?
নিজে পড়লে বুঝতে পারবেন, বই পড়বেন, বা এই যে আমি এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন আমি আমার পেজে আমি হয়তোবা কালকে পেলি হলে আমি তোমার রবিবার বা সোমবার থেকে আমি হয়তো জব সলিউশনের ক্লাস শুরু করব আমার পেজে, মানে বিগত বছরের কোশ্চেন গুলো। আর আমার বিশ্বাস যে আপনাদের মানে দেখেন এখন 30টা ক্লাসের ভেতর আমি আপনাদের আসলে যেগুলো বলো না যে একদম ভিভিআই বা ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু মোটামুটি সবকিছুই আমি চেষ্টা করেছি কভার করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? কভার করে দেওয়ার চেষ্টা করছি। আর এছাড়াও যে কোনো সময় যে কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য তো আমাকে আপনারা পাবেনই, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে আসলে যে মেসেজটা দিতে চাইছি সেটা আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আমরা ওই স্ট্যান্ডার্ডটা ধরে আমরা যদি প্রস্তুতিটা নেই, আমাদের প্রিপারেশনটা নেই, তাহলে আমাদের পড়াশোনাটাও আর একটু গতিশীল হবে, আমাদের আহ পড়তে আসলে ভালো লাগবে, পড়তে আসলে ভালো লাগবে, এবং দেখবেন আপনি রেজাল্টটা কিন্তু কিসের ভিতরে দেখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আর কি ব্যাপার। যাই হোক, আপনাদের সাথে একটা দীর্ঘদিনের যাত্রা বা দীর্ঘদিনের পথ চলা আজকেই শেষ। আপনাদের সাথে অনেক ভালো কিছু সময় কাটছে, অনেক কিছু শিখছি আপনাদের কাছ থেকে, আপনাদেরকেও চেষ্টা করছি নিজের জায়গা থেকে আসলে যতটুকু জানি বা যতটুকু আপনাদেরকে দিতে পারি সর্বোচ্চ চেষ্টা ছিল। তো বেশ কিছু অসুবিধা হয়েছে, যে প্রায় সময় আমার ক্লাস দেরি হয় বা এটা সেটা হয়, তারপরা সহযোগিতা করছেন, রাগও করছেন হয়তো বা। তো আশা করব যে যেগুলো আমাদের খারাপ অভিজ্ঞতা সেগুলো আমরা ভুলে যাব। তো আমার ক্লাসে অপেক্ষা করাটা খারাপ না, এটা হয়ে যায় আর কি, এটা আসলে এমন না যে ইচ্ছে করে করে এটা হয়ে যায়। এত রকমের প্রেশারে থাকলে আসলে এটা একটু ডিফিকাল্ট চ্যালেঞ্জ হয়ে যায়। যাই হোক, আপনাদের সবগুলো ক্লাসের কি অবস্থা আমি এখন জানি না আসলে। আমার যতটুকু আমার ধারণা আপনাদের সবগুলো ক্লাসই প্রায় শেষের দিকে। তো এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমরা কি করব ভাই? দেখেন, ক্লাস শেষ মানে যে আমরা আপনার থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছি, অনলাইনের মজা এটাই আসলে। আপনি জানেন আমাদেরকে কিভাবে রিচ করতে হবে, কোন সমস্যাটা কেমনে আমার কাছে পৌঁছাইতে হবে জানেন, আমার ফেসবুক আইডি জানেন, আমার পেজ জানেন, আমার গ্রুপ জানেন, যেখানে পারেন সমস্যা পাচ্ছেন জানান, ইনশাল্লাহ সেটা সমাধান যদি সাধ্যের মধ্যে থাকে অবশ্যই করে দিব। ঠিক আছে, আপনাদের কথা খুব মনে পড়বে, আপনাদের কথা অনেক মনে পড়বে যারা ক্লাস রেগুলার থাকতেন, বিশেষ করে বেশ আমি আজকে অনেকজনকে দেখতে পাচ্ছি, যেমন মেহের জাহান, তারপর সবুজ সৈকত, তারপর সঞ্জয়, সঞ্জয় ভাই, শামিমা শাহিন। যাক, আপনাদের সাথে খুব ভালো কিছু সময় কাটছে, আপনাদের মনে রাখতে চাই, আমাদেরকেও মনে রাখেন, আমাকেও মনে রাখবেন, পাশে থাকবেন, পাশে রাখবেন। আর আশা করি আপনাদের সাথে যদি কখনো ফিজিক্যালি দেখা হয়, মানে অফলাইনে দেখা হয়, আশা করি চা খাওয়াতে ভুল করবেন না বা মিষ্টি খাওয়াতে ভুল করবেন না। আর ভালো একটা চাকরি পান, ভালো একটা চাকরি পেয়ে নিজের পরিবারের হাল ধরেন, দেশের জন্য কিছু করেন। এবং আপনি একটা কথা মনে রাখবেন, এটা সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যে আমরা যারা গ্রাজুয়েশন করে মানে পড়াশোনা করেছি বা যে লেভেলে পড়াশোনা আমরা করেছি, আমাদের কাছে তিনটা মানে জায়গার দায় আছে, দায় বুঝেন তো, মানে আমরা লায়াবল এই তিনটা জায়গায় কন্ট্রিবিউট করার জন্য। বাবা মানে বাবা মা ভাই বোন, মানে যে ফ্যামিলিতে আপনি বিলং করেন। দ্বিতীয়টা হচ্ছে যে ফ্যামিলিটা আপনি তৈরি করেন, অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়ে। আর তৃতীয়টা যেন আমরা কখনো না বলি, সেটা হচ্ছে বাংলাদেশ। আমার পরিবার, আমার মানে আমি যে পরিবার থেকে আসছি এবং আমি যে পরিবারটা বানাচ্ছি, এই দুটো পরিবারের পাশাপাশি আমার দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। যতটুকু সুযোগ হোক, সেটা হোক একটা প্লাস্টিকের বোতল গিয়ে ডাস্টবিনে ফেলা, সেটা হোক হয়তোবা একটা মানে ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়ানো, সেটা হোক একটা মানুষকে বিপদে দেখে 10টা টাকা দিয়ে একটু সহযোগিতা করা। এগুলো ছোট ছোট কাজগুলো কিন্তু আসলে আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন বা দেশের জন্য একটা অ্যাসেট। এই জায়গাটা মনে রাখবেন যে দেশের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। চাকরি যখন পাবেন বা চাকরিতে যখন ঢুকবেন, নিজের সমৃদ্ধি যেমন চিন্তা করবেন, ঠিক তেমনি ভাবে দেশের সমৃদ্ধিও চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে মিস করবো অনেক, আশা করি আপনারা মিস করবেন। আর আপনাদের বাসায় যারা মুরব্বী আছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে আসসালামু আলাইকুম।